নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। হাজির হয়ে গেলাম সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রজনী উপন্যাসের শচীন্দ্র বক্তার তৃতীয় অধ্যায় নিয়ে। যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে গল্প শোনো, যারা এখনও আমার পরিবারের সদস্য হওনি, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাও। একটি লাইক করবে আর কমেন্ট করবে। আর এই গল্পটি শোনা হয়ে গেলে আমার চ্যানেলে আরও ভালো ভালো গল্প আছে, সেগুলো গিয়ে শুনে আসবে আর শেয়ার করবে কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছে। তো চলো শুরু করা যাক। রজনীকে বিষয় ছেড়ে দিলাম, কিন্তু কেউ তো সে বিষয় দখল করলে না। রামচন্দ্র দাস একদিন দেখা করতে এলো। তার মুখে শুনলাম সে নিমতলায় একটি বাড়ি কিনে সেখানে রজনীকে নিয়ে আছে। জিজ্ঞাসা করলাম, টাকা কোথায় পেলে? রামচন্দ্র বলে, অমরনাথ কর্জ দিয়েছেন, পরে বিষয় থেকে শোধ হবে। জিজ্ঞাসা করলাম, তবে তোমরা দখল নিচ্ছ না কেন? তাতে সে বললে, সে সকল কথা অমরবাবু জানেন। অমরবাবু কি রজনীকে বিবাহ করছেন? রামচন্দ্র বলে, না। পরে রামচন্দ্রের সঙ্গে কথা কইতে কইতে জিজ্ঞাসা করলাম, রামচন্দ্র, তোমায় এতদিন দেখিনি কেন? রামচন্দ্র বলে, একটু গা ঢাকা দিয়েছিলাম। কার কি চুরি করেছো যে গা ঢাকা দিয়েছিলে? চুরি করব কার? তবে অমরবাবু বলেছিলেন, এখন বিষয় নিয়ে গোলযোগ হচ্ছে, এখন একটু আড়ালে থাকো, মানুষের চক্ষু লজ্জা আছে তো। অর্থাৎ পাছে আমরা কিছু ছেড়ে দিতে অনুরোধ করি, এই তো। অমরবাবু বিজ্ঞ লোক দেখছি। তা যাই হোক, এখন যে বড় দেখা দিলে। আপনার ঠাকুর আমাকে ডাকিয়েছেন। আমার ঠাকুর? তিনি তোমার সন্ধান পেলেন কি করে? খুঁজে খুঁজে। এত খোঁজাখুঁজি কেন? বিষয় ছেড়ে অনুরোধ করবার জন্য নয় তো? না না, তা কেন, এসেছি একটা কথা বলবার জন্য। এখন রজনীর কিছু বিষয় হয়েছে শুনে অনেকে সম্বন্ধ আসছে, তা কোথায় সম্বন্ধ করি তাই আপনাদের জিজ্ঞাসা করতে এসেছি। কেন? অমরনাথবাবুর সঙ্গে তো সম্বন্ধ হচ্ছিল, তিনি এত করে রজনীর বিষয় উদ্ধার করলেন, তাকে ছাড়া বিবাহ দেবে? যদি তার চেয়েও ভালো পাত্র পাই? অমরনাথের চেয়ে ভালো কোথায় পাবে? মনে করুন আপনি যেমন, আপনি পাত্র যদি পাই। আমি একটু চমকে উঠলাম, বললাম, তাহলে অমরনাথের চেয়ে আমি ভালো পাত্র হলাম, কিন্তু ছেদ কথা ছেড়ে দাও, তুমি কি আমার সঙ্গে রজনী সম্বন্ধ করতে এসেছো? রামচন্দ্র একটু কুণ্ঠিত হলো, বললে, হ্যাঁ তাই বটে, এই সম্বন্ধ করতে কর্তা আমাকে ডাকিয়েছেন। শুনে আকাশ থেকে পড়লাম। সম্মুখে দারিদ্র রাক্ষস দেখে ভীত হয়ে বাবা যে এই সম্বন্ধ করেছেন তা বুঝতে পারলাম। রজনীকে আমি বিবাহ করলে ঘরে বিষয় থাকবে, আমাকে অন্ধ পুষ্পরানীর কাছে বিক্রয় করে পিতা বিক্রয় মূল্যস্বরূপ ঋত সম্পত্তি ফিরে পাবেন। শুনে হাড় জ্বলে গেল। রামচন্দ্রকে বললাম, তুমি এখন যাও, কর্তার সঙ্গে আমার কথা হবে। আমার রাগ দেখে রামচন্দ্র বাবার কাছে গেল। কি বলে বলতে পারি না। বাবা তাকে বিদায় দিয়ে আমাকে ডাকলেন। আমাদের বাড়িতে এক সন্ন্যাসী এসে মাঝে মাঝে থাকতেন। কেউ তাকে সন্ন্যাসী বলতো, কেউ বলতো ব্রহ্মচারী, কেউ বলতো দণ্ডী, কেউ বা বলতো অবধূত। পরিধানে গৈরিক বাস, কণ্ঠে রুদ্রাক্ষ মালা, মস্তকে রুদ্রকেশ, জটা নয়। রক্তচন্দনের ছোট রকমের ফোঁটা, বড় একটা ধুলো কাদার ঘটা নেই। সন্ন্যাসী জাতির মধ্যে ইনি একটু বাবু সন্ন্যাসী। খরম চন্দন কাষ্ঠের ওপর হাতির দাঁতের বোল। তিনি যাই হন, ছেলেরা তাকে সন্ন্যাসী মশাই বলতো বলে আমি তাকে তাই বলবো। বাবা কোত্থেকে তাকে নিয়ে এসেছিলেন অনুভবে বুঝলাম। বাবার মনে মনে বিশ্বাস ছিল সন্ন্যাসী নানাবিধ ঔষধ জানেন এবং তান্ত্রিক যাগযজ্ঞে সুদক্ষ। সন্ন্যাসীর সঙ্গে ঘোরতর তর্ক জুড়ে দিলাম। সন্ন্যাসী আমার প্রত্যেক কথা সেভাবে বৈজ্ঞানিক উত্তর দিলেন, তাতে আমার অন্তঃশ্রদ্ধায় ভরে উঠল। সেই অবধি সন্ন্যাসীর সঙ্গে একটু সম্প্রীতি হলো। সর্বদা তার কাছে এসে বসতাম এবং শাস্ত্রীয় আলাপ করতাম। দেখলাম সন্ন্যাসী অনেক রকম ভণ্ডামি আছে। সন্ন্যাসী ঔষধ বিলায়, সন্ন্যাসী হাত দেখে ভূত ভবিষ্যৎ বলে দেয়, সন্ন্যাসী জাগ হোমাদিও মধ্যে মধ্যে করে থাকে, নল চালের চোর ধরে দেয়, আরও কত ভণ্ডামি করে। একদিন আমার অসহ্য হয়ে উঠল। বললাম, আমি মহামহোপাধ্যায় পণ্ডিত, আপনার ভণ্ডামি কেন? কোনটা ভণ্ডামি? এই নল চালা, হাত দেখা ইত্যাদি, যা অনিশ্চিত বলে জেনেছেন তা দিয়ে লোককে প্রতারণা করেন কেন? তোমরা ডাক্তার, মরা কাটো কেন? শিক্ষার জন্য।
যারা শিক্ষিত তারা কাটে কেন? তত্ত্বানুসন্ধানের জন্য। আমরাও তত্ত্বানুসন্ধানের জন্য ওইসব করে থাকি। শুনেছি বিলেতি পণ্ডিতদের মধ্যে অনেকে বলেন লোকের মাথার গড়ন দেখে তার চরিত্রের কথা বলা যায়। তাহলে হাত দেখলেই বা বলা যাবে না কেন? তা ঠিক, তবে কেউ সঠিক পারে না, কারণ সন্ধান জানে না। আমরা তাই অনুসন্ধান করে দেখছি। আর নলচালা, তোমরা লোহা তার দিয়ে পৃথিবীর খবর পাঠাতে পারো, আর আমরা নল দিয়ে পারি না। এসব বিদ্যা কিছু তুমি জানো, কিছু আমি জানি, কিছু অন্যে জানে, কিন্তু কেউ বলতে পারে না যে আমি সব জানি। আমরা কেউ দু একটা বিদ্যে জানি, যত্নে গোপন রাখি, কাউকে শেখাই না। আমি হাসলাম। সন্ন্যাসী বললে, তুমি বিশ্বাস করছো না? কিছু প্রত্যক্ষ দেখতে চাও? আমি বললাম, দেখলে বুঝতে পারি। সন্ন্যাসী বললেন, পরে দেখাবো, এখন তোমার সঙ্গে আমার একটা বিশেষ কথা আছে। আমার সঙ্গে তোমার ঘনিষ্ঠতা আছে জেনে তোমার বাবা আমাকে অনুগ্রহ করেছেন যে তোমার একটা বিষয় প্রবৃত্তি দিই। আমি হেসে বললাম, বুঝেছি, প্রবৃত্তি দিতে হবে না, আমি বিবাহে প্রস্তুত। কিন্তু কিন্তু কি? কন্যে কই? এক কানা কন্যা আছে, তাকে বিয়ে করবে না? এই বাংলাদেশে কি তোমার কোনো যোগ্য কন্যা নেই? হাজার হাজার কন্যা আছে, কিন্তু বেছে নেব কি করে? ওই শত সহস্র কন্যার মধ্যে কে আমাকে চিরকাল ভালোবাসবে তা আমি বুঝবো কেমন করে? আমার একটি বিদ্যা আছে। যদি পৃথিবীতে এমন কেউ থাকে যে তোমাকে মর্মান্তিক ভালোবাসে, তবে তাকে আমি দেখাতে পারি। বিস্মিত হয়ে প্রত্যক্ষ প্রমাণ দেখতে চাইলাম। তবে শয়নকালে আমাকে শয্যাগৃহে ডেকো। আমার শয্যাগৃহ বাড়ির বাইরে। আমি শোবার সময় সন্ন্যাসীকে ডাকলাম। সন্ন্যাসী এসে আমাকে শয়ন করতে বললেন। আমি শয়নে গেলে যদি জেগে থাকো তাকিও। সুতরাং আমি চোখ বুজে রইলাম। সন্ন্যাসী কি কৌশল করলেন কিছু জানতে পারলাম না। সন্ন্যাসী যাবার আগে ঘুমিয়ে পড়লাম। সন্ন্যাসী বলেছিল, পৃথিবীর মধ্যে যে মেয়ে আমাকে মর্মান্তিক ভালোবাসে, আজ তাকে আমি স্বপ্নে দেখব। স্বপ্ন দেখলাম বটে। কলকল গঙ্গা প্রবাহ মধ্যে সৈকত ভূমি, তার প্রান্তভাগ অর্ধ জলমগ্ন কেন? রজনী? পরদিন সকালে জিজ্ঞাসা করলেন, কাকে স্বপ্নে দেখেছিলে? কানা ফুলওয়ালিকে। কানা? আশ্চর্য, তার বেশি পৃথিবীতে আর কেউ তোমাকে ভালোবাসে না? আমি নীরব রইলাম। নমস্কার, শেষ হলো তৃতীয় অধ্যায়। খুব শীঘ্রই নিয়ে হাজির হব চতুর্থ অধ্যায়।